দেখো, তোমাদেরকে আজকে আমি ক্যাকটা শুরু করছি, ক্যাকটা কমপ্লিট করে দেব, তারপরে অন্য টপিক বা অন্য কিছুতে পৌঁছাবো। তো আমাদের ভারতবর্ষের মোট যে 4টে কনস্টিটিউশনাল ওয়াচডগ আছে, কনস্টিটিউশনাল ওয়াচডগ মানে আমাদের সংবিধানের অতন্দ্র প্রহরী। ঠিক আছে, এই চারজন কে কে? এই চারজন হচ্ছে সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টকে কেন কনস্টিটিউশনাল ওয়াচডগ বলা হচ্ছে? কারণ তোমরা জানো আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্বতন্ত্র বিচার ব্যবস্থা, প্যারালাল বিচার ব্যবস্থা। এখানে গভর্নমেন্ট বা অন্য কারুর কোনো রকম হস্তক্ষেপ চলে না। সুতরাং সুপ্রিম কোর্ট যদি নিট অ্যান্ড ক্লিন থেকে কাজ না করতে পারে, যদি সাধারণ মানুষকে এবং দেশের বিভিন্ন বিষয়ে যদি সঠিক বিচার না প্রদান করতে পারে, তাহলে কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, ভারতবর্ষের যে কনস্টিটিউশন, সেটা কিন্তু ভেঙে পড়বে। নেক্সট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক গণতন্ত্র চলে ভারতবর্ষে, এবং গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দু ক্ষেত্রেই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে যিনি ইলেকশনের দায়িত্বে থাকবেন, কনস্টিটিউশনাল বোর্ড, সেই মানুষগুলোকে বা সেই বোর্ডটাকে নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে এবং তাকে তার স্বাতন্ত্রতা বজায় রাখার জায়গাগুলো তাকে দিতে হবে। তো তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, এই দুটো আমাদের কনস্টিটিউশনাল ওয়াচডগ। এছাড়াও আর যে দুজন, তারা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে দেখো বিশাল দায়িত্ব বর্তায় ভারতবর্ষের কনস্টিটিউশন ঠিকঠাক রাখার জন্য। যদি যোগ্য মানুষ, যোগ্য ছেলেপুলোকে আইপিএস, আইএএস, আইআরএস, ফরেন সার্ভিস, আইএফএস, এইসব জায়গায় যদি ঠিকঠাক লোকজনকে যদি রিক্রুট না করে, যদি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন করাপ্টেড হয়ে যায়, তাহলে ভারতবর্ষ যারা চালায় প্রকৃত সেই আমলাগুলো যদি করাপ্টেড বা ঠিকঠাক অনুপযোগী আমলা যদি আমাদের দেশে তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের দেশ চলবে না, দেশের কনস্টিটিউশন সিস্টেম ভেঙে পড়বে। হ্যাঁ, নেক্সট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটাই আজকে তোমাদের সাবজেক্ট, এটাই আজকে পড়াবো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে আমরা ছোট করে সিএজি বা ক্যাগ নামে বলে রেখে থাকি। তো এবারে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াটা কী জিনিস? ইনি হচ্ছেন ভারত সরকারের সমস্ত সরকারি দপ্তরের যে ভারত সরকারের যে বড় বড় ফান্ডগুলো আছে, মেন ফান্ড, সেটা যেমন কন্টিনজেন্সি ফান্ড, কনসোলিডেট ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, ঠিক আছে, এইসব ফান্ডগুলো যিনি দেখাশোনা করেন বা যিনি হিসেব করেন বা অডিট করেন। এবারে আমাদেরকে জানতে হবে যে ইনি কি কেবলমাত্র ভারতবর্ষের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অডিট করেন? তা না, ইনি সেন্ট্রালের অডিট করেন, সাথে সাথে সমস্ত স্টেটের অডিটগুলোও ইনি করেন। মানে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা করে যে ফান্ডগুলো আছে, যেমন আমাদের ইন্ডিয়ার কনসোলিডেটেড ফান্ড আছে, সেটা হচ্ছে আমাদের একটা যে উদ্বৃত্ত ফান্ড, সেখান থেকে আমাদের কনস্টিটিউশনাল বডি যারা আছে তাদের স্যালারি, পার্লামেন্টের কাজ, এটসেট্রা অনেক কিছুই হয়। আর কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে আমাদের এমার্জেন্সি ফান্ড, বন্যা, খরা, যুদ্ধ, এই সব ক্ষেত্রে এমার্জেন্সি পারপাসে যে ফান্ড থেকে টাকা নিয়ে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। আর পাবলিক অ্যাকাউন্ট ফান্ড মানে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড একটা আলাদা ফান্ড পাবলিক অ্যাকাউন্টের জন্য। তো এই যে ফান্ডগুলো আছে, এই ফান্ডগুলো কেবলমাত্র আমাদের দেশের আছে তা না, প্রত্যেকটা রাজ্যেরও আছে। তাহলে এই ক্যাগ কী করে? ক্যাগ আমাদের দেশের ফান্ডগুলোও দেখাশোনা করে এবং তার সাথে প্রত্যেকটা রাজ্যের ফান্ডও আলাদা আলাদা করে ক্যাগ দেখে। এমন কোনো ব্যাপার না যে ভারতবর্ষের একজন ক্যাগ রয়েছেন, পশ্চিমবঙ্গের একজন ক্যাগ রয়েছেন এবং বিহারের একজন আলাদা ক্যাগ রয়েছেন বা ইউপির একজন আলাদা ক্যাগ রয়েছেন। একটাই ক্যাগ সারা ভারতবর্ষে কাজ করে থাকে। নেক্সট দেখো, আর্টিকেল 148, সেখান থেকে আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার ব্যাপারে জানতে পারি, যেখানে বলা হয়েছে ভারতবর্ষে একজন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল থাকবেন এবং তিনি অডিট করবেন ভারতবর্ষের সমস্ত ফান্ডগুলোকে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের যে ক্যাগ, এই ক্যাগ কিন্তু ব্রিটিশের যে ক্যাগ, সেই ক্যাগকে অনুসরণ করে নেওয়া হয়েছে। ঠিক আছে, ব্রিটেনের যে ক্যাগ, সেই ক্যাগকে অনুসরণ করে নেওয়া হয়েছে। এবারে কিন্তু ব্রিটেনের ক্যাগের সাথে আমাদের ক্যাগের একটু পার্থক্য আছে। ব্রিটেনের ক্যাগের কাছে প্রচুর ক্ষমতা। যখন অ্যাকাউন্ট থেকে টাকা দরকার হয়, তখন ব্রিটেনের পিএম যদি ক্যাগের কাছে অ্যাকাউন্টের টাকা চায়, তাহলে ক্যাগকে যথাযথ যুক্তি দিয়ে বোঝাতে হবে, যে পিএমকে যথাযথ যুক্তি দিতে হবে ক্যাগের কাছে যে কেন সে টাকাটা চাইছে এবং কী পারপাসে কাজে লাগাবে। যদি ক্যাগ মনে করে যে এই পারপাসটা ঠিক না, যে এই ক্ষেত্রে এই মুহূর্তে টাকা ব্যয় করা উচিত হবে না, তাহলে ক্যাগ দেবে না। ক্যাগ বলে দেবে, ভাই আমি দিতে পারবো না, তুমি অন্য কোথাও থেকে টাকা নিয়ে নাও, এই সব টাকা নিয়ে ওসব কাজ করা যাবে না।
বোঝা গেল? কিন্তু ভারতবর্ষে যে ক্যাগ, তার কিন্তু এই পাওয়ারটা নেই। ভারতবর্ষের ক্যাগ কেবলমাত্র হিসেবটা রাখবে। যখনই পিএম বা গভর্নমেন্ট বা আমাদের কোনো মিনিস্টার ক্যাগের কাছ থেকে নির্দিষ্ট কারণে টাকা চাইবে, ঠিক আছে, তখন ক্যাগ তাকে টাকা দিতে বাধ্য থাকবে এবং কাজের শেষে মানে কাজটা পুরো হয়ে গেলে ক্যাগ শুধু হিসেবটা মিলিয়ে অডিটটা ঠিকঠাক করে দেবে যে, বা এরা যদি দেখা গেল যে 10 টাকা নিয়েছে, 10 টাকার পুরো কাজ হলো নাকি 5 টাকার কাজ হলো, বাকি 5 টাকা খুঁজে পাওয়া গেল না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ক্যাগের কাজ এবং এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে। তোমরা জানো, টাকা কনসলিডেটেড ফান্ডের টাকা হোক বা কন্টিনজেন্সি ফান্ডের টাকা হোক বা ভারতবর্ষের যেখানে যত টাকাই আছে, এটা তো আমাদের গণতান্ত্রিক দেশ। এখানে টাকা সরকারি টাকা বলে কোনো টাকা হয় না। সরকারি টাকার কথার অর্থ মানে তোমাদের মধ্যে হয়তো একটা কনসেপ্ট থেকে থাকতে পারে যে সরকারি টাকা মানে টাকাটা সরকারের, সরকার আমাকে দিচ্ছে না। সরকারি টাকা মানে পাবলিক, ঠিক আছে, সেটা পাবলিকের টাকা। পাবলিক যত টাকা আছে এগুলো সব তোমার আমার মতো সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কারণ দেশটাই আমাদের। এখানে গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের নিজস্ব বলে কিছু হয় না, যে গভর্নমেন্ট যে সাপোজ যদি আজকে মনে করি কোনো একটা সরকার, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কাউকে কিছু কিছু টাকা করে অনুদান দিচ্ছে কোনো কোনো একটা ক্ষেত্রে, এটা স্টেট গভর্নমেন্টের যদি সেটা টাকাটা যদি সত্যি ভালো কাজে লাগে, তাহলে স্টেট গভর্নমেন্ট যে পলিসিটা নিয়েছে সেই পলিসিটার বাহবা দেওয়া উচিত, যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই পলিসিটা নিয়েছে যার জন্য কিছু গরিব মানুষ টাকা পাচ্ছে। তার মানে এটা ভাবা উচিত না যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নিজের থেকে আমাদের কিছু টাকা দিচ্ছে না, টাকাটা আমাদেরই টাকা ঘুরে আমাদের কাছেই আসছে। বোঝা গেল? পলিসিটা ক্রিয়েট করে গভর্নমেন্ট। তো এই কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে যে যে টাকা যে খাতের জন্য নেওয়া হচ্ছে সেই টাকাটা সেই খাতে ঠিকঠাক ব্যয় হচ্ছে নাকি মাঝখান থেকে অন্য কেউ টাকাটা ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ, না সরাসরি এইভাবে দেখে না যে মাঝখান থেকে অন্য কেউ ঝেড়ে দিচ্ছে কিনা, যদি ঝেড়ে দেয় কে ঝেড়ে দিচ্ছে সেগুলো দেখবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তার জন্য কেস আছে, সুপ্রিম কোর্ট আছে, তারা দেখবেন। উনি শুধু কি হিসেবটা মেলাবেন এবং হিসেবটা মিলিয়ে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের কাছে হাজির উনি পেশ করবেন যে এই 10 টাকা নিয়ে যাওয়া হয়েছিল, এইটা 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 কেনা হয়েছে, 10 টাকার কাজ হয়েছে না 11 টাকার কাজ হয়েছে না 9 টাকার কাজ হয়েছে। এবারে আমাদের ভারতবর্ষে যত ঘোটালা আছে, আমরা যত ঘোটালা বা এটসেট্রা জানতে পারি, ঘাপলা যেগুলো জানতে পারি, অর্থনৈতিক দুর্নীতি, সেগুলো কোথায় থেকে জানতে পারি? সেগুলো সব ক্যাগের রিপোর্ট থেকেই জানতে পারি। ক্যাগ রিপোর্ট পেশ করবে, যেমন আমাদের এই রাজীব গান্ধীর আমলে একটা বোফোর্স মামলা চলেছিল, যে বোফোর্স স্ক্যান্ডেলটা কী ছিল, যে বোফোর্স যখন বোফোর্স কামান বা এরকম একটা যুদ্ধের সামগ্রী যখন কেনা হয়, তখন কি হয়েছিল, ওই যত টাকা নিয়েছিল সরকার কোষাগার থেকে তত টাকার হিসেব পাওয়া যায়নি, তার কম টাকার হিসেব পাওয়া গেছিল। ঠিক আছে, এর ফলেই এবার ওটাকে পার্লামেন্টে সাবমিট করতে হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে। এর ফলেই কি হয়, এর ফলেই গন্ডগোল শুরু হয় এবং বিরোধীরা বলতে থাকে যে বাকি টাকা কোথায় গেল, ঘোটালা কোথায় গেল। যদি ক্যাগ না থাকতো, যদি সরকার নিজের মতো করে টাকা নিয়ে নিজের মতো করে পরিচালনা করতো, যা খুশি তাই করতো, তাহলে কিন্তু এই যে এত রকম আমাদের অর্থনৈতিক দুর্নীতির কথা আমাদের ভারতীয়দের চোখে আসতো না। যেমন 2G স্পেকট্রাম কাণ্ড ঘটেছে মনমোহন সিংয়ের আমলে, কোলগেট কেলেঙ্কারি ঘটেছে মানে কয়লা কেলেঙ্কারি, এইসব যে এত কমনওয়েলথ কেলেঙ্কারি, এইসব যে ব্যাপারগুলো রিসেন্ট দেখবে একটা নতুন ইস্যু উঠেছিল, সেটা হচ্ছে ওই ফ্রান্সের কাছ থেকে বিমান কেনার জন্য যে ব্যাপারটা হয়েছিল। তো এগুলো সব আমরা জানতে পারি কোথা থেকে? এগুলো সব জানতে পারি ক্যাগের রিপোর্ট থেকে। ক্যাগ যখন পুরো ঘটনাটা ঘটে যাওয়ার পরে একটা রিপোর্ট পেশ করে, সেই রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে কত টাকা নেওয়া হয়েছে এবং কত টাকা খরচ করা হয়েছে। নেক্সট দেখো আর্টিকেল 149। আর্টিকেল 149-এ বলছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার্স অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর্টিকেল 150-তে বলছে যে ফর্ম অফ অ্যাকাউন্ট অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন এবং স্টেটের যে অ্যাকাউন্টের ফর্মেশন সেটার কথা বলা হয়েছে। আর্টিকেল 151-এ অডিট রিপোর্টের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটু দেখে নাও তোমরা, সেগুলো হচ্ছে অফিস অফ দ্য ক্যাগ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফিস। ক্যাগের যে অফিসটা সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস, এটাকে তো ইন্ডিপেন্ডেন্ট রাখতেই হবে। তার কারণ এটা যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট না রাখতে পারি তাহলে কি সমস্যা হবে, যদি কারোর আন্ডারে গিয়ে কাজ করে থাকে তাহলে ও তার মতো করে রিপোর্ট পেশ করবে, তাই না? তাহলে এই এত যে অর্থনৈতিক দুর্নীতি, সেই দুর্নীতিগুলোর ব্যাপারে আমরা কিছুই জানতে পারতাম না যদি ক্যাগ ইন্ডিপেন্ডেন্ট না হতো। ক্যাগ ইন্ডিপেন্ডেন্ট, ক্যাগ গভর্নমেন্টের আন্ডারে কাজ করে না, ক্যাগের উপরে কেউ থাকে না তাকে চালনা করার মতো। ঠিক আছে, সেই জন্যই ক্যাগ স্বচ্ছভাবে রিপোর্ট পেশটা করতে পারে।
যার জন্যই সমস্ত কিছু ধরা পড়ে। তো সেই জন্য ক্যাগের যে অফিস আছে সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস, এবং এই ইন্ডিপেন্ডেন্ট অফিসটাকে কিভাবে বজায় রাখা হয় তার ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা পরে দেখব। নেক্সট, হি ইজ দ্য হেড অফ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান অডিট এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড হচ্ছে ক্যাগ, যদিও এই মুহূর্তে অ্যাকাউন্টটা ক্যাগের আন্ডারে নেই, এটা আমি তোমাদেরকে পরে জানাবো। তো ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড হচ্ছেন ক্যাগ, এটা মনে রেখো। হি ইজ দ্য গার্জিয়ান অফ পাবলিক পার্টস। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, হি ইজ দ্য গার্জিয়ান অফ পাবলিক পার্টস। পাবলিক পার্টসের গার্জেন বলা হয় ক্যাগকে, তার কারণ কি একটু আগেই বললাম, যত টাকা আছে সে যে কোনো ফান্ডেই টাকা থাক যেখানেই থাক, টাকা তো পাবলিকের টাকা, তাই না? তো এই পাবলিক পার্টসের যে গার্জেন সে হচ্ছে ক্যাগ। তার কারণ কি, এই যে পার্টসের পাবলিকের টাকাগুলো যে বেরোচ্ছে এবং বেরিয়ে ঠিকঠাক পাবলিকের কাছে ফিরে যাচ্ছে বা জনকল্যাণের জন্য টাকাগুলো কাজে দিচ্ছে নাকি অন্য কাজে লাগাচ্ছে, সেটা কে দেখবে? সেটা তো দেখবে ক্যাগ। তার জন্য এই পাবলিক পার্টসের গার্জেন বলা হয় ক্যাগকে। মানে কেউ একজন টাকা নিয়ে নিল কোনো একটা ফান্ডে থেকে, কোনো এক সরকার নিয়ে সে জন উন্নয়নমূলক যে কাজ করার কথা, সেই যেমন প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রাম সড়ক যোজনা, সেই জন্য দেখা গেল যে 5 লক্ষ কোটি টাকা নেওয়া হলো, কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কাজ হলো 1 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ 4 লক্ষ কোটি টাকা সেই পাবলিকের কাছে ফিরে গেল না। তাহলে সেই পাবলিক পার্টস থেকে যে টাকাটা নেওয়া হলো তার হিসেবটা কে মিলিয়ে দেখবে যে বাকি টাকা কোথায়? তো সেই জন্যই ক্যাগকে পাবলিক গার্জেন অফ পাবলিক পার্টস বলা হয়। নেক্সট দেখো, হি কন্ট্রোলস দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি অ্যাট বোথ দ্য লেভেলস অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট। এটা আগেই বলেছি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা এই যে পাবলিক পার্টসের যে দেখাশোনা করে সেটা সেন্ট্রালের লেভেলেও করে এবং স্টেটেও যতগুলো অ্যাকাউন্ট আছে সমস্ত কিছুই ক্যাগ নিজেই দেখে। বোঝা গেল? এমনটা ব্যাপার না যে স্টেটের জন্য আলাদা আলাদা একটা ক্যাগ থাকে আর সেন্ট্রালের জন্য একটা আলাদা ক্যাগ থাকে, সমস্তটাই ক্যাগ নিজে করে। আমাদের যে একটি ক্যাগ রয়েছে ভারতবর্ষের, তিনি নিজেই করেন। Next, his duty is to uphold constitution and laws of parliament in the field of financial administration. তার মেন ডিউটি কি? তার মেন ডিউটি হচ্ছে পার্লামেন্টে যে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত আইন রয়েছে বা সাংবিধানিক ক্ষমতাগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে সে ঠিকঠাক পালন করবে, এটাই হচ্ছে তার ডিউটি। বি.আর. আম্বেদকরের জন্য বলেছিলেন যে ক্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফিসার আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। বি.আর. আম্বেদকর বলেছিলেন ক্যাগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফিসার আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইটা অনেক রকমভাবে পরীক্ষাতে আসে। এটা ডাইরেক্ট এই ক্যাগটাকে বাদ দিয়ে হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফিসার আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে তারপরে 2-3টে অপশান আসে, সেখান থেকে তোমাদের ক্যাগটাকেই চুজ করতে হয়। এবং তাছাড়াও বলে দেয়, এই পুরো কোটেশনটা তুলে দিয়ে বলে যে এটা কে বলেছিল। ঠিক আছে? তো এটা মনে রেখো, বি.আর. আম্বেদকরের মতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যতগুলো অফিসারের কথা বলা হয়েছে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট অফিসার হচ্ছে ক্যাগ। এবারে ক্যাগ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ওনাকে অ্যাপয়েন্ট করে এবং ওনাকে প্রেসিডেন্টের কাছেই শপথ গ্রহণ করতে হয়। ওনার টার্ম বা কত বছর থাকতে পারেন? 6 years অর আপ টু দ্য এজ অফ 65 years। ওনার ম্যাক্সিমাম টার্ম 6 বছর। কোনো একজন ক্যাগ 6 বছরের বেশি তার পদে থাকতে পারেন না, কিন্তু যদি তার বয়স 65 ইয়ার্স হয়ে যায় তাহলে তাকে রিটায়ারমেন্ট নিতে হয়। তো এক্ষেত্রে কি হয় যে 6 years অর আপ টু দ্য এজ অফ 65 years, অর্থাৎ যদি তার বয়স 65 ইয়ার্সের ওপরে চলে যায় তাহলে কিন্তু তাকে রিটায়ারমেন্ট নিতে। এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, সেটা হলো যে কোনো একজন ক্যাগ যদি তার 58 ইয়ার্সে গিয়ে যদি সে ক্যাগের পদে বসে তাহলে কিন্তু সে পুরো 6 বছর চালাতে পারবে। দেখা গেল কোনো একজন সে এটা মোস্টলি আইআরএস থেকে নেওয়া হয়, সিনিয়র আইআরএস থেকে নেওয়া হয় মোস্টলি, যার ভালো গুডউইল থাকে এইরকম দেখে নেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে ক্যাগ একজন ক্যাগ হয়েছেন তার বয়সের 62 ইয়ার্সে, তাহলে কি সে 6 বছর থাকতে পারবে? সে 6 বছর থাকতে পারবে না, কারণ 3 বছর পরেই তার নিজের বয়স 65 হয়ে যাবে। সেক্ষেত্রে সে 3 বছর কাজ করে তার পদ ছেড়ে চলে যাবে। নেক্সট দেখো বলা হচ্ছে হি ক্যান রিজাইন এনি টাইম ফ্রম হিজ অফিস বাই অ্যাড্রেসিং দ্য রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট। সে যে কোনো সময় তার অফিস থেকে চলে যেতে পারে, রিজাইন করে দিতে পারে। এই ক্ষেত্রে কী করবে? সে তার রেজিগনেশন লেটার প্রেসিডেন্টকে অ্যাড্রেস করবে। বোঝা গেল? এমনটা নয় যে এই সময়টা যদি সে নাও চায় তাও তাকে জোর করে কাজ করতে হবে। সে মনে করলে রেজিগনেশন দিয়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে সে তার রেজিগনেশন লেটার প্রেসিডেন্টকে সাবমিট করবে।
নেক্সট হি ক্যান অলসো বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট দ্বারা রিমুভ করা যেতে পারে তাকে, কিন্তু প্রেসিডেন্ট মনে করলেই তাকে রিমুভ করতে পারবে না, এর পিছনে অনেক একটা জটিল প্রসেস আছে। কি প্রসেস আছে? অন দ্য বেসিস অফ এ রেজলিউশন পাসড বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট উইথ স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি দিয়ে আমাদের যে বোথ হাউস আছে পার্লামেন্টের, রাজ্যসভা এবং লোকসভা, এখানে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করাতে হবে একটা রেজলিউশন, যে ক্যাগের এগেনস্ট একটা রেজলিউশন, যেখানে বলা থাকবে যে এই ক্যাগ এই অপরাধ করেছে, সুতরাং এই ক্যাগকে আমরা আর চাইছি না। এরকম স্পেশাল মেজরিটিতে পাস করানো খুব শক্ত ব্যাপার। ভবিষ্যতে যখন মেজরিটি সংক্রান্ত ক্লাসগুলো করাবো তখন তোমরা বুঝবে যে অনেক রকমের স্পেশাল মেজরিটি থাকে। তো সেই স্পেশাল মেজরিটিতে পাস করাতে হবে দুটো কক্ষ থেকে, এবং এই দুটো কক্ষ থেকে পাস করাতে হবে, তারপরেই প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারে। তো যদিও এই দুটো কক্ষ থেকে স্পেশাল মেজরিটিতে পাস করা বা রেজলিউশন নিয়ে আসা মুখের কথা নয়, তার কারণ ইদার অন দ্য গ্রাউন্ড অফ প্রুভড মিসবিহেভিয়ার, এখানে প্রুভড বিহেভিয়ার আছে, ওটা একটু কারেক্ট করে নিয়ে, ওটা প্রুভড মিসবিহেভিয়ার হবে, অর ইনক্যাপাসিটি। আগে এটা প্রমাণ করতে হবে পার্লামেন্টে, ঠিক আছে, পার্লামেন্টে আগে এটা প্রমাণ করতে হবে যে সে মিসবিহেভিয়ার করেছে, অথবা তার ইনক্যাপাসিটি আছে, অর্থাৎ এই ক্যাগের ঠিকঠাক ক্যাপাসিটি নেই। এই দুটো যদি প্রুভ করতে পারে তবেই সেই রেজলিউশনটা পার্লামেন্টে আসবে, এবং তারপর পার্লামেন্টের উভয় কক্ষ থেকে পাস হবে, এবং তারপর প্রেসিডেন্টের কাছে যাবে। এর ডিটেলস এবং কিভাবে ঘটনাটা ঘটে এটা যখন সুপ্রিম কোর্ট পড়াবো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে রিমুভাল প্রসেস, সেই রিমুভাল প্রসেসের সাথে ক্যাগের বিচারপতির রিমুভাল প্রসেস সেম, তোমরা এখানে লিখে দিতে পারো অ্যাজ সেম অ্যাজ দ্য রিমুভাল প্রসেস অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিমুভাল প্রসেস এবং ক্যাগের রিমুভাল প্রসেস দুটো কিন্তু একেবারে এক। যখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিমুভাল প্রসেসটা পড়াবো তখন আরও ডিটেলসে জানবো যে কিভাবে এগুলোকে করা হয়।